এটা আমাদের ফ্রন্ট এন্ড ছিল। অ্যাডমিন লেখার পর লগইন প্যানেলটা আসছিল। আমাদের লগইন টিভিএল অ্যাডমিন না, আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড কি সেটা একটু দেখে নিই। এক থেকে 6 পর্যন্ত না, ইমেল আর পাসওয়ার্ড ইনভ্যালিড, এখানে একটা বসে আছে। লগ ইন করছি। আমি অ্যাড ক্যাটাগরি বলেছিলাম, ক্যাটাগরি অ্যাড করা যাচ্ছিল, ম্যানেজ ক্যাটাগরি বলেছিলাম, ক্যাটাগরি ভিউও হচ্ছিল। এখান থেকে আমি ইনঅ্যাক্টিভটা করে গিয়েছিলাম, তাই না? ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে গিয়েছিলাম, অ্যাক্টিভটাকে ইনঅ্যাক্টিভ করতে বলছিলাম, এবং পেজ রিফ্রেশের যে ইস্যুটা ছিল সেটা নিয়ে কাজ করতে বলেছিলাম। আমি একটু দেখে নেই যে রিলোড না দিলে কিন্তু ইফেক্টটা হচ্ছে না, তাই না? আচ্ছা, আমি অ্যাডমিনে আছি। অ্যাডমিনের পেজেসের মধ্যে ম্যানেজ ক্যাটাগরি ফর্ম হেডার কল করে গতদিন একটা এরর দিচ্ছিল, কেন দিচ্ছিল? আচ্ছা, দেখছি। আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখানে এসে আমি একটা পেজকে একটা ইউআরএল হিট করেছিলাম। হ্যাঁ বল, ক্যাটাগরি আইডি। হ্যাঁ, স্ট্যাটাসটা হচ্ছে যে আমি কি করব, এটাকে অ্যাক্টিভ করব, তাই না? একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে দুইটা কাজ করতে চাচ্ছি। এই যখনই স্ট্যাটাস বাটনটা হিট হবে, যদি স্ট্যাটাস বাটনের ভ্যালু থাকে অ্যাক্টিভ, তাহলে আমি পাবলিশ ক্যাটাগরি ফাংশনটাতে যাব। আর স্ট্যাটাস বাটনের ভ্যালু যদি থাকে ইনঅ্যাক্টিভ, তখন আমি ভিন্ন আরেকটা ফাংশনে যাব। বুঝতে পেরেছেন? আবারও বলছি যে আমি এখান থেকে ভ্যালু পাঠিয়েছি হচ্ছে স্ট্যাটাস। আমি যখন কেউ ইনঅ্যাক্টিভ আছে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, আর কেউ যখন অ্যাক্টিভ আছে আমি ইনঅ্যাক্টিভ করতে চাইবো। সো আমি স্ট্যাটাসের ভ্যালু এখান থেকে পাঠাচ্ছি অ্যাক্টিভ, আমি এই লিঙ্ক থেকে পাঠাবো কি ইনঅ্যাক্টিভ। আর আইডিটা তো আমার লাগবেই, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যাই করি না কেন আমাকে আইডিটা দিতেই হবে। তো এই ক্ষেত্রে আমি যখন বলেছি যে আমার যদি বাটনে ভ্যালু থাকে, এই যে গেট স্ট্যাটাসের ভ্যালু যদি থাকে, ইউআরএল যেহেতু আমি পাঠিয়েছি, গেট করে স্ট্যাটাসে যদি সেট হয় আর স্ট্যাটাস ভ্যালু যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমি পাবলিশ ক্যাটাগরি ফাংশনটাতে যাচ্ছি। আদারওয়াইজ আমি আবারও চেক করছি, আমি যদি আচ্ছা দেখেন, যদি ইনঅ্যাক্টিভ হয়, ঠিক আছে, তাহলে আমি আনপাবলিশ ক্যাটাগরিতে যাচ্ছি। তো আনপাবলিশ ক্যাটাগরি ফাংশনটা যদিও তৈরি করা নেই, আর এখান থেকে আমাদের ওই বাটনটাও রেডি করা নেই। যে আমি যখন অ্যাক্টিভ বাটনটাতে প্রেস করব, এই যে থাম্ব আপ তার মানে কি অ্যাক্টিভ, আর থাম্ব ডাউন আমি ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি। সো এর জন্য এখানে কি হবে, পারসাইন স্ট্যাটাস ইকুয়াল না, একটা ইকুয়াল ইনঅ্যাক্টিভ, পারসাইন হচ্ছে
ওই যে আমরা যে পেজটাতে আছি এই পেজটার নাম কি ম্যানেজ ক্যাটাগরি ইনফো .php, তারপরে হোয়াট সাইন বসবে, দেন এই ভ্যালুগুলো আসবে। আমরা যখন কোথাও ইনঅ্যাক্টিভকে প্রেস করি, একটু খেয়াল করেন, আমি এখনও আমার এই লিঙ্কটা ঠিক হয় না, আগে লিখে নেই তারপরে বোঝাচ্ছি। আইডি ইকুয়াল, এই যে এখান থেকে আইডিটা নিয়ে দিতে হবে। ক্যাটাগরি আইডিটা আমার লাগবে না, ক্যাটাগরি আইডিটা আমার এখানে বসাতে হবে। যে ক্যাটাগরি আইডিটা বসালাম, একটা জিনিস খেয়াল করেন, এখন আমি যখনই এই যে লিঙ্কটা দিলাম, এখানে দেখা যাচ্ছে না যে ম্যানেজ ক্যাটাগরি .php, ওই যে হোয়াট সাইন চলে আসছে না পাশে সবার শেষে, তারপরে স্ট্যাটাস ইকুয়াল ইনঅ্যাক্টিভ অ্যান্ড আইডি ইকুয়াল কত 4। তার মানে ওই যে হোয়াট সাইনটা এসেছে পিএসপির পরে, .phpর পরে যে হোয়াট সাইনটা এসেছে সেটা, সেই জন্যই আমরা দিলাম কি ইউআরএল দিয়ে ডাটা পাস করার ফার্স্ট রুলস, যে ডাটাগুলো কোথায় যাবে, সকল পেজ এক্সিকিউশন হয়ে যাওয়ার পর হোয়াট সাইনের পর যা আসবে সেটা হচ্ছে গেটের ইন্ডেক্স, আর ইকুয়ালের পর যা আসবে ওই গেটের ভ্যালু। এটা একটু স্পেসিফিক রুলস, যে যদি আমরা ইউআরএল দিয়ে ডাটা পাস করতে চাই। এখন ঘটনা হচ্ছে যে আমি অ্যাক্টিভ করে পেজ রিফ্রেশ দেওয়ার যে কাজটা, আমি পাবলিশড ক্যাটাগরিতে যদি যাই, পাবলিশ ক্যাটাগরিতে গিয়ে আমি মাইস্কুয়েল কোয়েরি যখন চালাচ্ছিলাম সে রিটার্ন আসছিল এবং অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। আমরা হেডার লোকেশন চেঞ্জ করে এই কাজটাতে এরর আসছিল। হেডার যখন বলছিলাম, লোকেশন বলছিলাম আমি ম্যানেজ ক্যাটাগরি .php। কি অ্যাডমিন ক্লাস, তাই না? দেখি কোনো একটা এরর সম্ভবত আসছিল। আচ্ছা, আনপাবলিশ ক্যাটাগরি ফাংশনটা কিন্তু তৈরি করা হয় নাই, তাই না? আনপাবলিশ ক্যাটাগরি ফাংশনটা আমরা তৈরি করে নিই, যদি এখান থেকে কল করেছি, এখানে আনপাবলিশ ক্যাটাগরি যদি আমরা তৈরি করে নিই, এই যে আমরা অবজেক্ট হিসেবে কল করেছি আনপাবলিশ ক্যাটাগরি। সো অ্যাডমিনের মধ্যে আমি আনপাবলিশ ক্যাটাগরিটা তৈরি করে নিচ্ছি। পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি, এসকিউএলটা অলমোস্ট সেম হবে, শুধু কি করতে হবে, এখানে আমি আইডিটাই পাস করে নিয়ে আসছি। এখান থেকে কি আইডিটা দেওয়া হয়েছে? হ্যাঁ, আইডিটা দেওয়া হয়েছে, আইডি পাস করে নিয়ে আসছি। সে পাবলিকেশন স্ট্যাটাসে কি বসিয়ে দেবে? 0 বসিয়ে দেবে ক্যাটাগরি আইডিটা যখন আইডি পাবে। তাহলে এখন আমরা চেক করার চেষ্টা করি। ফার্স্টেরটাকেই আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার অলরেডি সেন্ড বাই। এরপরটা নর্মালি আসে সেশনের কারণে। না, লোকেশন হেডার যদি অন্য একটা পেজে পাঠিয়েও দেওয়া হয় তাহলেও প্রবলেম হবে, কারণ হেডার তো রিডিরেক্ট করতে হচ্ছেই আমাকে। একটু দেখে নেই। PHP আউটপুট হ্যান্ডলার রিমুভেবল, আচ্ছা সম্ভাবনা আছে।
এটাই তো আমাদের পেজ, তাই না? ম্যানেজ ক্যাটাগরি ইনফো কি এটা না? এখানে কি সেশন স্টার্ট করা আছে? এখানে সেশন স্টার্ট করা আছে কোথাও? সেশনটা দেয়া আছে কোথায়? মাস্টারের মধ্যে না? এই কারণে প্রবলেমটা হচ্ছে। না না, ম্যানেজ ক্যাটাগরি ইনফো তো একটা চাইল্ড পেজ, তাই না? চাইল্ড পেজ। তেমন মাস্টার পেজের ভিতরে সেশন স্টার্ট না করলে তো আমরা সেশন সিকিউরিটিটা ইনশিওর করতে পারবো না, রাইট? এটা আউটপুট হ্যান্ডেলার আর কি ওবিএসটা। dashboard.php line number 334 আর admin.php line number 34, admin.php line number 34। এই ফাংশনটার জন্য লাইন নাম্বার 34। আর আমার পেজটার এরর দেখাচ্ছে কি ড্যাশবোর্ড, অ্যাডমিনের মধ্যে আছে ড্যাশবোর্ড, অ্যাডমিনের মধ্যে আছে আমার ড্যাশবোর্ড 334 234, তাই না? এখানে একটা সেশনের ভ্যালু, সেশন দিয়ে কোনো একটা কিছু ইকো করা আছে, এটা প্রবলেম করছে। এটা একটু সলিউশন আমি ভিন্নভাবে দিব। দাঁড়ান, এটা আমি এডিট করছি কোথায় একটু বলেন তো? এটা কি আপনারা ব্যাচ 1 না? dashboard.php ব্যাচ 1 dashboard.php, আমরা তো ব্যাচ 1 এর ফাইলটাই রান করাচ্ছি। আমি এখানে ক্লোজ করে রেখেছি, ডিসেবল করে রেখেছি, তারপরেও ড্যাশবোর্ডের থেকে এটা ইকো করছে। ইনপুট বাফারিং ইয়ে করে দেওয়া হয়েছে না? কাজ করেছে, হ্যাঁ।
ঠিক আছে, এখন কিন্তু কাজ করছে। অ্যাকচুয়ালি এই ফাংশনটা সম্পর্কে বলি, এটা হচ্ছে আউটপুট বাফার হিসেবে কাজ করে পিএসপিতে। যদি কোনো কনফ্লিক্ট থাকে, এই যে এখানে একটা কনফ্লিক্টের এরিয়া আছে, আমাদের ড্যাশবোর্ড এক জায়গায় সেশন দিয়ে কি ইকো করা আছে না তার নামটা, আবার এখানে সেশন স্টার্ট করা আছে। যদি সেশন স্টার্ট করা থাকে, সেশন রিডিরেকশনের সময় কোথাও যদি ইকো পায়, ওখানে এরর ধরে বসে থাকে। এই জন্য ম্যানুয়াল সেশন হ্যান্ডেল করাটা একটু ট্রিকি এবং টাফ ইস্যু, রাইট? যারা ফ্রেমওয়ার্ক ইউজ করেছেন এ ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করেন নাই, কারণ ওখানে সেশনটা খুব সুন্দর করে ম্যানেজ করা ছিল। আর এখানে সেশন খুব, হ্যাঁ, হেডার ইনফরমেশন, হ্যাঁ, ট্যাগ ক্লোজিং, হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় যে এই যে ড্যাশবোর্ডের এটা একটা প্রবলেম হতে পারে। এই যে লাইক আমার 501 বলছি না, নিচে একটা নিউ লাইন আছে, এটা ব্ল্যাঙ্ক, এটা হেডার রিডিরেকশনের এরর ধরতে পারে। বুঝতে পেরেছেন? যদি কোনো ক্লাস থাকে, আমার ক্লাসের নিচে আমি কোনো একটা লাইন দিয়ে রেখেছি যেটা অ্যাকচুয়ালি প্রয়োজনই নেই, এই যে জায়গাগুলোকে আমাকে রিমুভ করতে হবে। সেশন ওই জায়গাগুলো ধরে হেডার রিডিরেকশনের একটা এরর থ্রো করে। আর আউটপুট বাফারিংয়ের মাধ্যমে সেশনের এই বিষয়টাকে রিমুভ করার জন্য OB_star ফাংশনটা ইউজ করা। ঠিক আছে, আউটপুট বাফারিং স্টার্ট। আচ্ছা, প্রবলেমটা তাহলে একটা ইস্যু থেকে সলভ হলো। আমি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটাকে ঠিকঠাক মতো করতে পারছি। এটা ছিল আমাদের ক্যাটাগরি। এবার ডিলেট আর এডিট করতে বলা হয়েছিল, তাই না? আপনাদের করেছেন? ডিলেট এডিট করা হয়েছে, গুড। তাহলে ওটা নিয়ে কাজ করতে হবে। কয়জন করি না একটু বলি তো, একটু ঝটপট হাত তুলি। করতে পারি না, এডিটটা করা হয় নাই, একই তো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এডিট ডিলেট দেখাতে সময় নিচ্ছি না, আমি ডিলেট আর এডিটও দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের ফ্রন্ট এন্ডে ক্যাটাগরিগুলো ডিসপ্লে করাতে হবে। এবং ফ্রন্ট এন্ডে আমরা ক্যাটাগরি কোথায় ডিসপ্লে করাবো? ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ডিসপ্লে করার জায়গা আছে? একটু চেক করি ক্যাটাগরিগুলো কোথায় দেখায়। প্রোডাক্ট ব্র্যান্ডস, হ্যাঁ, এটা তো মেগা মেনু কনসেপ্ট। ঠিক আছে, এটা মেগা মেনু। এটা স্লাইডার, পোর্টফোলিও, পেজ, ব্লগ, ফিচার্স। ফন্ট এন্ডের এই টেমপ্লেটটাকে কি মাস্টারিং করা হয়েছে? হ্যাঁ, এটাকে মাস্টারিং করা হয় না। এবার অ্যাডমিন প্যানেলটাকে মাস্টারিং করা হয়েছে। পেজের ভেতরে স্পেসিফিক ক্যাটাগরি পেজ, বাট আমাদের ক্যাটাগরিগুলোকে তো দেখতে পারতে হবে যে আমি এই পার্টিকুলার ক্যাটাগরিকে যেতে চাচ্ছি। এই যেরকম ব্র্যান্ড দেখিয়েছে, নিউজলেটার, সার্ভিস। আচ্ছা, আমি কোনো একটা জায়গায় দেখেছিলাম, হ্যাঁ, সেটা করা যাবে। আমরা এই ফ্ল্যাট স্টিকে একটু যাচ্ছি, এখানে ইন্ডেক্স লেআউট 2, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে কি রিকোয়ার্ড ইনফরমেশনগুলো পাঠিয়েছেন? আপনাকে যে ইমেলটা করা হয়েছিল, আপনি কোনো ইমেল পেয়েছেন? ফিরতি কোনো ইমেল পেয়েছেন? ফিরতি কোনো ইমেল পান নাই? ঠিক আছে, তাহলে ওইটা আমি দেখছি, ওটা হয়তো প্রসেসে আছে, আজকে আপনাকে জানাবো। আপনি কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করেছিলেন বলেন তো? হ্যালো,
হ্যাঁ, কোন অ্যাড্রেসে ইমেল করেছিলেন? ইমেল অ্যাড্রেসটার নাম বলেন তো, কোনটাতে ইমেল করেছিলেন? হ্যাঁ, talatraining@gmail.com। আপনার নামটা একটু বলেন তো। সাইফুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, ওটা ইমেল পাওয়া গেছে। হ্যাঁ, আপনার একটা প্রসেসে আছে, আপনাকে হয়তো একটা ইমেল করবে, সেই অনুযায়ী আপনি ন্যাশনাল আইডি কার্ডের কপিটা পাঠিয়েছিলেন। ন্যাশনাল আইডি কার্ডের কপিটা আপনাকে পাঠাতে হবে, এবং তারপর আমি চেক করে দেখছি, আমি আমাদের সাপোর্টে ফোন দিচ্ছি, দিয়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলছি, ঠিক আছে? না, একবারে কেনার স্কোপ নেই। আপনি যদি চান, মনে করেন 10 বছরের জন্য রেনিউ করে নিতে চাচ্ছেন, সেটা পারেন, বাট আপনি লাইফ টাইমের জন্য কখনই করতে পারবেন না। 1 বছরের জন্য। হ্যাঁ, পরের বছর এই সময় এই পেমেন্টই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি, সেটা দেখছি। ওকে, ওকে। একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে আছে, মানে ওখানে কিন্তু কয়েকটা ইন্ডেক্স পেজ আছে, তাই না? সে ইন্ডেক্স 2 যেটা আমরা ওই টেমপ্লেটের ইন্ডেক্স 2 যেটাকে পেয়েছি, ইন্ডেক্স লেআউট 2, এটার মধ্যে কিন্তু আমি এই জন্যই বলছিলাম যে কোথায় যেন ক্যাটাগরি আছে, এই যে লেফট সাইড দিয়ে ক্যাটাগরিগুলো সুন্দর করে ডিজাইন করা আছে। সো আমরা যখন মাস্টারিং করব, তখন আমরা মাস্টারিংয়ের সময় যেটা করব সেটা হচ্ছে যে আমি স্লাইডারটাকে, ঠিক আছে, স্লাইডারটাকে আলাদা করব, এই যে মাঝের যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আলাদা করব, ঠিক আছে, এই পুরো এই পোর্শনটুকুকে একটা আলাদা আলাদা পেজ আকারে রাখবো, আর ফুটারটাকে আমি মাস্টারের মধ্যে রাখবো। সো ফ্রন্ট এন্ড মাস্টারে আসলে তখন এই কাজগুলো ইনক্লুড হবে আর কি। বাট তার আগে আমরা যে কাজটা অ্যাডমিন প্যানেল থেকে করছিলাম, আমরা এডিট ডিলেটের কাজটা সেরে নেই। হুবহু সিমিলার কাজ আছে, আমরা অ্যাড ক্যাটাগরি করেছি, ঠিক একইভাবে আমাদের ম্যানুফ্যাকচারার অ্যাড করতে হবে, অ্যাড ম্যানুফ্যাকচারার, রাইট? সো ম্যানুফ্যাকচারার অ্যাড করা এবং সেটা ম্যানেজ করা একদম এক্স্যাক্টলি সেম কাজ, এটা হোম ট্যাক্স হিসাবে চলে যাবে, এবং প্রত্যেকে করে নিয়ে আসতে হবে। ক্যাটাগরির পোর্শনটা দেখে কি ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানুফ্যাকচারার ম্যানেজ করার কাজটা সেরে নিয়ে আসতে হবে। ফলে আমরা নেক্সট ক্লাসে যখন প্রোডাক্ট আপডেট আপলোড করব, প্রোডাক্ট আপলোডিং পিরিয়ডে কীভাবে ইমেজ আপলোড করতে হয় সে বিষয়টা দেখে নিব, ঠিক আছে? হ্যাঁ, ম্যানুফ্যাকচার হচ্ছে লাইক আমি এখানে কি করছি, ক্যাটাগরি অ্যাড করছি, সো ক্যাটাগরি ম্যানেজ করছি। আমি ম্যানুফ্যাকচার অ্যাড করব, ম্যানুফ্যাকচার ম্যানেজ করব। ম্যানুফ্যাকচার বলতে লাইক মোবাইল কে বানিয়েছে, ল্যাপটপ কে বানিয়েছে, ম্যানুফ্যাকচারার, যে লাইক আমি এরকম, হ্যাঁ, ব্র্যান্ডের নেমগুলো, হ্যাঁ, ব্র্যান্ড, হ্যাঁ, ওই ব্র্যান্ডগুলোকেও অ্যাড করতে হবে। আমি যখন আমার একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, আমি একটা মোবাইল ফোন অ্যাড করতে যাচ্ছি, বাট ওই মোবাইল ফোনটা কোন ক্যাটাগরিতে পড়বে, মোবাইল ক্যাটাগরিতে পড়বে, বাট কোন ম্যানুফ্যাকচারার, লাইক ব্ল্যাকবেরি, লাইক স্যামসাং, রাইট? আমি এরকম অনেকগুলো ব্র্যান্ড নেম বা ম্যানুফ্যাকচারার তৈরি করে রাখবো, সো যাতে আমি ব্র্যান্ড ওয়াইজও প্রোডাক্ট দেখতে পারি, ক্যাটাগরি ওয়াইজও প্রোডাক্ট দেখতে পারি। আমি যদি চাই যে এই ব্ল্যাকবেরির ম্যানুফ্যাকচারার কি কি প্রোডাক্ট আছে আমি দেখি, সো আমার এই যে এখানে একটু আমাদের টেমপ্লেটে একটু খেয়াল করে দেখবেন যে টেমপ্লেটের একটা জায়গা আছে নিচের দিকে, এই যে প্রোডাক্ট ব্র্যান্ডস, এই জায়গাগুলোতে ব্র্যান্ডের নাম অথবা কি ব্র্যান্ডের ইমেজগুলো থাকবে, বোঝা যাচ্ছে? এটা কিন্তু নর্মালি স্ক্রল হয়, হচ্ছে স্ক্রল, এই যে এখানে আরো আছে, এটা অটো স্ক্রলই তো হয়, এটা অটো স্ক্রলই, অটোমেটিকই তো স্ক্রল হয়। ওই যে প্রোডাক্ট ব্র্যান্ডস, হ্যাঁ, এই যে স্ক্রল হচ্ছে। সো আমরা এই যে টেমপ্লেট 2 লেআউটটা কিন্তু ইউজ করব, সেখানে ব্র্যান্ডের নামগুলো আসবে, সো আমাদের ব্র্যান্ডের নামগুলো সেট করে দিতে হবে। হ্যাঁ, আলাদা টেবিল হবে, আলাদা ফর্ম হবে, ডাটা সেভ হবে, ডাটা ম্যানেজ হবে। কারণ প্রোডাক্ট যখন অ্যাড করব তখন প্রোডাক্টের ক্যাটাগরিও আমাকে অ্যাড করতে হবে, ম্যানুফ্যাকচারার আইডিও আমাকে রাখতে হবে। তার মানে প্রোডাক্ট টেবিলটা হবে আমার প্যারেন্ট টেবিল বা মেইন টেবিল, আর দুইটা তার
সাপোর্টিং টেবিল, একটা হচ্ছে ক্যাটাগরি টেবিল, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার টেবিল। ক্যাটাগরি টেবিলের আইডিটা আর ম্যানুফ্যাকচারার টেবিলের আইডিটা প্রোডাক্ট টেবিলে চলে আসবে রিলেশনের জন্য। বুঝতে পেরেছেন? এটা পরের কাজ। বাট আজকে আমরা এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে ডিলেট এবং আপডেটের কাজ, ডিলেট অনেকেই করে ফেলেছে বাট আপডেটটা অনেকে করতে পারে নাই, সেটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তো ডিলেটের কাজটা খুব সহজ, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ডিলেটের কাজটা সেরে ফেলতে পারি। যখন আমরা এখান থেকে ডিলেট করতে যাব, ডিলেট বাটনটা কোথায়? delete.php বুঝি নাই। সেখানেও আমি দিতে পারি, ওই একই ফাংশনের মধ্যে দিয়ে আমি যেতে পারি, পসিবল। নতুন ফাইলটা খোলার দরকার নেই, রাইট, অবজেক্ট ক্রিয়েট করে আমরা যেতে পারি। সো আমরা একটু দেখি যে লোকেশনটা কোথায় রিডিরেক্ট হচ্ছিল, ম্যানেজ ক্যাটাগরি। ঠিক আছে, এটা পসিবল। তো আমরা এখান থেকে ওই প্রেস অপশনে যদি আমি বলি দিস ইকুয়াল ডিলেট, তারপর $% id ইকুয়াল php ইকো আইডিটা কিভাবে আসবে? রোয়ের ভেতরে ক্যাটাগরি আইডি, না রোয়ের ভেতরে আমার ইন্ডেক্সের ক্যাটাগরি। নাইস। সো এখন আমরা এইটা তো হাইপারলিংক রেফারেন্সে গেল, তাই না? এখন যদি আমি অন ক্লিকে একটা ইভেন্ট থ্রো করি, চেক ডিলেট ফাংশন, যা আমাকে কোনো কিছু রিটার্ন করবে, এটা করেছিলাম না চেক ডিলেট ফাংশনটা। এই চেক ডিলেট ফাংশনটা কোথায় রাখা বেটার? আমার মনে হয় ড্যাশবোর্ডের মধ্যে, যাতে চাইল্ডরা সবাই এই ফাংশনটার অ্যাক্সেস পেয়ে যায়। সো ড্যাশবোর্ডে হেডারের এখানে স্ক্রিপ্ট টাইপ text javascript script close, type text or javascript, এখান থেকে আসছে আমাদের ফাংশনটা চেক ডিলেট var ck equal confirm are you sure to delete this? তো এর মধ্যে আমি যদি বলি ইফ chk return true otherwise else, না
ডাইরেক্ট সিএসকে ট্রু আর ফলস রিটার্ন করে না, সে ওয়ান আর নাল রিটার্ন করে। সো ওয়ান নাল আমি পাঠালে কাজ করবে না, আমাকে ট্রু আর ফলসই পাঠাতে হবে। সেই জন্য আমি ওইটাকে ধরে ট্রু আর ফলস পাঠাচ্ছি। কোশ্চিনটা বেশ ভালো, হ্যাঁ, ইন ডেপথ, মানে এর ভেতরের দিকে যাওয়া সম্ভব। আমি যখন কোশ্চিনটা পেয়েছি তাহলে আরেকটু ভেতরে হাঁটি। যখন কোনো একটা ফাংশন রিটার্ন করে ট্রু ফলস, দ্যাট মিনস সে কিন্তু ডিরেক্ট ট্রু আর ডিরেক্ট ফলস রিটার্ন করে না, রিটার্ন করে নাল অথবা জিরো অথবা ওয়ান। যদি পিএসপি জাভা স্ক্রিপ্টে কিন্তু ট্রু আর ফলসই রিটার্ন করে, লিখা ট্রু আর লিখা ফলস, ঠিক আছে? আচ্ছা, বাট ওই একটা টেক্সট রিটার্ন করেছে ট্রু আর টেক্সট রিটার্ন করেছে ফলস, সেটা কিন্তু এই ট্রু কিওয়ার্ড বা ট্রু ফলস কিওয়ার্ড না। সেটাকে যদি আমি রিটার্ন করে দেই, আমার পারপাস কি? এখানে এসে এ রিসিভ করবে ট্রু, বুলিয়ান ট্রু, আর রিসিভ করবে বুলিয়ান ফলস। সো বুলিয়ান এসে যদি স্ট্রিং পায়, স্ট্রিং ট্রু স্ট্রিং ফলস, এর উপরে কোনো ডিসিশন সে নিতে পারবে না। তাকে ডিসিশন নিতে হবে কি বুলিয়ান ট্রু বুলিয়ান ফলসে। সো অ্যাকচুয়ালি এখান থেকে সিএসকে এর মধ্যে আছে বুলিয়ান স্ট্রিং ট্রু অথবা কি স্ট্রিং ফলস। আমি সেটাকেই কনভার্ট করে নিয়ে যাচ্ছি কি বুলিয়ান ট্রু বুলিয়ান ফলসে। সো বুলিয়ান হওয়াতেই এখান থেকে যদি রিটার্ন হয় ট্রু তাহলে কি হবে? হাইপারলিঙ্ক রেফারেন্সে যাবে, আর যদি রিটার্ন হয় ফলস তাহলে হাইপারলিঙ্ক রেফারেন্সে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই রিটার্নটা না দিলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না, এই রিটার্নটাই কিন্তু মেইন। সেভ করে নিচ্ছি, ডিলিশনে যেতে চাচ্ছি। ডিলিট কিন্তু হয় নাই, রাইট? আমি ওকে প্রেস করছি তখনও কিন্তু সে ওই অবস্থায় আছে। আচ্ছা, এখন আমাকে ডিলেশনের ফাংশনটা লিখতে যেতে হবে। ডিলেশনের ফাংশনটা লিখবো উপরে, যে আমি এখানে চেক ডিলেটের স্ট্যাটাসটা আমি ডিলেট বলেছি, এখান থেকে আমরা ফাংশনটা কল করব। এটা ইফ না দিয়ে এলস ইফ দিলে ভালো হয়, বোঝা যাচ্ছে? আমি টাইমটাকে একটু কমিয়ে নিলাম। স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল ডিলেট, ওকে। শুধু ইফ যদি হয়, আমার যদি 5টা ইফ হয়, 5টা ইফই কন্ডিশন চেক করবে। বাট ইফ এলস হল এলস ইফ, বা ইফের পরে যদি এলস ইফ করি, যখনই ট্রু পাবে সেখানেই ঢুকে যাবে, পরেরগুলোকে চেক করবে। তার মানে কি এটা ফাস্টার। তাহলে আমি অবজেক্ট অ্যাডমিন দিয়ে একটা ফাংশন কল করছি আইডির মাধ্যমে। ডিলেট ক্যাটাগরি, পাবলিক ফাংশন ডিলেট ক্যাটাগরি। এখান থেকে আমাদের এসকিউএল লিখতে হচ্ছে delete from TBL category, right, where category ID equal, এখান থেকে তো আমাদের আইডিটা নিয়ে আসতে হবে। আপনার 5 জন কোথায় আজকে? এসকিউএল কমান্ড লেখা হলো, এই এসকিউএল কমান্ডটা রান করানো হবে এবং আবার হেডার লোকেশন ম্যানেজারে ম্যানেজ ক্যাটাগরিতে চলে যেতে হবে। ঠিক আছে, আমার হেডার লোকেশন ম্যানেজ ক্যাটাগরিতে চলে যেতে হবে। লোকেশন ম্যানেজ ক্যাটাগরি ডট ওবি স্টারটা না, ড্যাশ
ড্যাশবোর্ডের শুরুতে। তো একটু খেয়াল করি যে আমি এখন যদি ডিলিট করে দিতে চাই, পেন ড্রাইভ ডিলিট হয়ে গেছে, তাই না? আমি যদি পাবলিশ আনপাবলিশ করতে চাই, আমি পাবলিশ দুইটাই কি আমার ইনঅ্যাক্টিভ। আমি এবার পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ। ঠিক আছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ডিলিট সব কিছু হচ্ছে। এবার অ্যাকচুয়ালি আমাদের কাজটা কাকে নিয়ে? এডিটকে নিয়ে। এডিট করার জন্য আমাদের এখন পরবর্তী ফিচারে যেতে হবে। সো এখানে আমাদের যে এডিট লিঙ্কটা আছে, এডিট লিঙ্কটাও সিমিলারভাবে আমরা যেতে পারি। বাট এবার আমি স্ট্যাটাস এডিট নিয়ে গিয়ে ডেটাবেস থেকে ডাটা তুলে কোনো একটা পোর্শনে কাজ করার চাইতে আমি কমফোর্টেবল থাকবো আমার edit.phpটা হবে, বা আমার এডিট প্রোডাক্ট যে পেজটা সেটাকে রেডি করতে হবে, যেটা চাইল্ড হবে কার? অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি। এডিট ক্যাটাগরি ডট php \sign id equal php echo $row কি হবে? ক্যাটাগরি। তাহলে আমাকে এডিট ক্যাটাগরি ডট পিএসপি, এটা আমার অ্যাডমিনের মধ্যে নিউ একটা পিএসপি ফাইল নিতে হবে। এডিট ক্যাটাগরি ডট পিএসপি এখানে এসে আমি যখন প্রেস করার পর এডিট ক্যাটাগরিতে আসবো, একটু খেয়াল করেন আইডি 1, তো আমি এডিট ক্যাটাগরি পেজে এসেছি, রাইট? এডিট ক্যাটাগরি আইডি পাস করেছে কত? 1। সো এডিট ক্যাটাগরিতে এসে ক্যাটাগরি আইডিটা ইকুয়াল গেট করব কোথা থেকে? ইউআরএল থেকে। ইউআরএল এ কি আছে? আইডি না? সো ক্যাটাগরি আইডিটা আমরা পেয়ে গেলাম। এরপরে পেজেসের মধ্যে কি দিব? পেজেস ইকুয়াল কি হবে? এডিট ক্যাটাগরি ফর্ম। ডট পিএসপি। আমরা আমাদের এডিট ক্যাটাগরি ফর্মটা নিলাম। এবার আমরা ইনক্লুড করব কাকে? ড্যাশবোর্ড ডট সো এই যে এডিট ক্যাটাগরি ফর্ম, এটা হবে আমার চাইল্ড পেজ, যেটা থাকবে আমার পেজেসের মধ্যে, তাই না? সো পেজেসের মধ্যে আমি একটা নতুন পিএসপি ফাইল করে নিচ্ছি, এডিট ক্যাটাগরি ফর্ম ডট পিএসপি।
এই পেজটা অ্যাকচুয়ালি একেবারে আইডেন্টিক্যাল হবে অ্যাড ক্যাটাগরি ফর্মের মতোই। বাট এখানে আমরা ক্যাটাগরি আপডেট করতে যাব, আমরা জাস্ট এডিট ক্যাটাগরি ফর্ম পেজটা তুলে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ফর্ম পেজটা যেন আসে তার জন্য কোড লিখছি। এখন আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের এখানে এসে আমাদের ওই যে মাস্টারিং লোকেশনে বলে দিতে হবে না কোথায় মাস্টার করেছিলাম, হ্যাঁ এখানে ইফ ডলার পে ইজ ইকুয়াল, হ্যাঁ ভুল লিখেছি, এটা পেজ নিতে হবে। ডট ডট স্ল্যাশ পেজেস স্ল্যাশ এটা অ্যাকচুয়ালি এরকম না, আমরা এখানে আমাদের পেজের নাম কি এডিট ক্যাটাগরি ফর্ম, এডিট ক্যাটাগরি ফর্ম হয়, তাহলে ইনক্লুড করব কাকে, হ্যাঁ ঠিকই আছে, এখানে হবে পেজেস। আমরা পেজেসের মধ্যে যাচ্ছি, পেজেসের মধ্যে এডিট ক্যাটাগরি ফর্ম, ঠিকই আছে, এটাও এডিট ক্যাটাগরি ফর্মই হবে। হ্যাঁ, এডিট ক্যাটাগরি হ্যাঁ, দেন এই পেজটা লোড করবে। সো আমি এডিট ক্যাটাগরি থেকে পেজের নাম বলে দিয়েছি কি এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি কোথায়, হ্যাঁ এডিট ক্যাটাগরি থেকে পেজের নাম বলে দিয়েছি এডিট ক্যাটাগরি ফর্ম, আইডিটাও এখানে পাস করে দিয়েছি। তো এখন শুধু আমি যদি এডিট করতে যাই আমার এই ফর্মটা চলে আসে, রাইট, বাট এই পেজের ভেতরে আমার কিন্তু আইডিটাও আছে, ক্যাটাগরি আইডিটা আছে না, ক্যাটাগরি আইডিটা তো এই পেজের মধ্যে আছে। আমি ক্যাটাগরি আইডি ধরে ডেটাবেস থেকে ওই পার্টিকুলার ক্যাটাগরির ইনফরমেশনগুলো তুলে নিয়ে আসতে পারি। পার্টিকুলার ক্যাটাগরি ইনফরমেশনগুলো আমরা তুলে নিয়ে আসতে পারি, সেটা তুলে আনার ব্যবস্থা করবো আর কি। তো আমাদের এডিট ক্যাটাগরি ফর্মে কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে, আমরা যেহেতু সেই কোডগুলো ইউজ করছি। এডিট ক্যাটাগরি, যেহেতু এখানে আমাদের আইডিটা আছে, আমি একটু ইকো করে দেখাই। এখানে একটা ক্যাটাগরি আইডি আছে, আমার ইউআরএল এ কি দেখাচ্ছে দেখেন তো, এডিট ক্যাটাগরি, বাট পেজ লোড হয়েছে কোনটা, এডিট ক্যাটাগরি ফর্ম, আর এটা চাইল্ড পেজ কার, ড্যাশবোর্ডের। সো ড্যাশবোর্ডের ভেতরে ক্যাটাগরি আইডিটা আছে। আমি যখনই এই যে উপরে ক্যাটাগরি আইডিটা ইকো করেছি, এবার লোড দিলেই দেখা যাবে এই যে ক্যাটাগরি আইডি কত, বুঝতে পেরেছেন? আমি যখন আবার ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে পরের আরেকটাকে এডিট করতে যাচ্ছি, তখন আইডিটা কত এখানে, বুঝতে পারছেন না? তো আমি সিম্পলি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এডিটের উপরে প্রেস করলে আমি যাব কোথায়, আমার এডিট ক্যাটাগরি পেজে, ইউআরএল থেকে আইডিটা ধরে নিব, পেজের ভেতরে একটা ফর্ম পেজ পাঠাবো এবং ইনক্লুড করে দিব কাকে, ড্যাশবোর্ডকে। আর ড্যাশবোর্ডে গিয়ে যে কাজটা করব, ড্যাশবোর্ডে গিয়ে আমি কন্ডিশনের মাধ্যমে ম্যাচ করে দেখব যে যদি আমার পেজের ভেতরে এডিট ক্যাটাগরি ফর্ম আসে তাহলে পেজ থেকে ওই পেজটাকে এখানে লোড করে দেব, যাতে আমাকে বারবার কোড লিখতে না হয়। আর মাস্টারের কোড যেন সবগুলো পেজে লেখার প্রয়োজন না পড়ে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমার ইউআরএল একরকম শো করছে আর আমার পেজ এক্সিকিউট হচ্ছে ভিন্ন আরেকটা, আর লেভেল অফ সিকিউরিটি এনশিওর হচ্ছে এখানে। তো এখন আমাকে এডিট ক্যাটাগরিতে আইডি দেওয়া হয়েছে, যেটা এডিট ক্যাটাগরি ফর্মের মধ্যেও পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
যেহেতু ড্যাশবোর্ডের মধ্যে অবজেক্টটা বানানো আছে না, ড্যাশবোর্ডে তো আমার অবজেক্ট বানানো আছে, সো সাইড পেজগুলো সবাই কি কার অবজেক্ট পাবে? এই যে অবজেক্টটা পাবে না, ওবিজে অ্যাডমিন। রেজাল্ট ইকুয়াল অবজেক্ট অ্যারো সিলেক্ট category info by id। ক্যাটাগরি আইডিটা আমাদের এখানে আছে, এই যে এখানে ক্যাটাগরি আইডিটা আছে না, এটা চাইল্ড পেজ কোনটা? ক্যাটাগরি ফর্ম পেজ। সো পেয়ে যাবে। অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে, এখানে কিন্তু 3টা পেজ এক্সিকিউট হচ্ছে। আমার ইউআরএল এ কি এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরির পেজের ভেতরে আমার ভেরিয়েবলটা আছে, এই দুটো ভেরিয়েবলের ভ্যালু কোথায় পাওয়া যাবে? ড্যাশবোর্ড লোড হয়ে যাবে ইনক্লুড করলে। সো ড্যাশবোর্ডের ভেতরে আবার কি করা আছে? ড্যাশবোর্ডের ভেতরে আবার একটা লোকেশনে ইনক্লুড করা আছে কাকে? এডিট ক্যাটাগরি ফর্মকে। সো আমি এখান থেকে কি এই ক্যাটাগরি আইডিটা পাবো না? আমি তো সবার ভেতরে আছি। সো আমার উপরে যেগুলো আছে সবার কাছ থেকে তো আমি ভ্যালু বা ডেটা ইনহেরিট করতে থাকবো। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। আমাকে কি এই ফাংশনটা লিখতে হবে না, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি? কোন কন্ট্রোলার যেন? অ্যাডমিন ক্লাস। আমরা কন্ট্রোলার বলবো না, অ্যাডমিন ক্লাস বলবো। পাবলিক ফাংশন select category info by id, category id SQL লিখছি, select star from TVL category where category id equal dollar category id। ঠিক আছে, ডলার ক্যাটাগরি আইডি। সো আমার ক্যাটাগরি আইডি ধরে সব ডাটা তুলে নিয়ে আসার কথা। ডলার কোয়েরি রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি, এখান থেকে আসবে আমার SQL রিটার্ন কোয়েরি রেজাল্ট। আমি রিটার্ন করে দিচ্ছি আমার কোয়েরি রেজাল্টটা। আমি বলছি রিটার্ন কোয়েরি রেজাল্ট। হ্যাঁ, এই কোয়েরি রেজাল্টের মধ্যে কি রিসোর্স লোকেশন আছে না? এখন আমার যে পেজটা এডিট ক্যাটাগরি ফর্ম, এখানে যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটার ভেতরে আমাদের কি আছে? রিসোর্স লোকেশন। আমি যদি ইকো বলি রেজাল্ট, তাহলে চেক করে দেখা যাবে যে এই জায়গায় কি আছে। রিসোর্স আইডি কত? 8। সো এই রিসোর্স আইডিতে আমরা গিয়ে ভ্যালু নিয়ে আসতে পারি। আমি যদি বলি যে ক্যাটাগরি info equal MySQL face SO result, তাহলে এই ক্যাটাগরি ইনফোর মধ্যে কি আছে? ঠিক আছে না? এবার প্রিন্টার
আমি যদি এক্সিট দিয়ে দেই, এই যে ক্যাটাগরি ইনফো যেটা আছে, ক্যাটাগরি ইনফোতে কি যে চলে যাচ্ছে, দেন ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন। আমি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই এবং আমি 4 নম্বর মাউসটাকে এডিট করতে চাই, তাহলে ক্যাটাগরি আইডি, মাউস, পাবলিকেশন, স্ট্যাটাস। আমি যদি 1 নম্বরটাতে যাই, মোবাইল, ক্যাটাগরি আইডি 1, মোবাইল, পাবলিকেশন, স্ট্যাটাস, আমি পেয়ে যাচ্ছি। তো যেহেতু একটা আইডি দিয়ে মানে একটা রো এর ভ্যালু আমি নিতে যাচ্ছি, আইডি দিয়ে কল করছি, সো মাইস্কুয়েল ফেসেসও একবার কল করলেই হবে। তার মানে ক্যাটাগরি ইনফোর মধ্যে আমাদের ডাটাগুলো আছে, এবং ডাটাগুলো কি হিসেবে আছে, কি ধরনের অ্যারে আকারে আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স আকারে আছে। তাহলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে আমরা যদি এখন এখান থেকে যাই এবং এখান থেকে করি, ভ্যালু হিসেবে আমি পিএসপির কোড লিখছি, ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি নেম, নামটা শো করছে, তাই না? এরপর ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা লিখতে হবে কোথায়, দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে। ক্যাটাগরি ডেসক্রিপশন, না ডটের চলে আসছে। ওর একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা হচ্ছে কি যে এখানে আমার ওই ড্রপ ডাউন পাবলিশ আনপাবলিশ এটাকে সিলেক্ট করা, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই করা যায়, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই করা যায়। লাইক সেক্ষেত্রে আমাদের একটা ফর্মের নাম দিতে হয়, নেম হচ্ছে এডিট ক্যাটাগরি, আর এই ফিল্ডটার আমাদের নাম কি, এই ফিল্ডটার নাম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। যাই হোক, আমি এটাকে একটু ওই অনুযায়ী করার চেষ্টা করছি। তো ছোট্ট ট্রিক্স আছে, ছোট্ট একটা কোড আমাদের লিখতে হবে। কন্ডিশন দিয়ে দেওয়া যায়, আপনি বলেছেন না ইফ এলস করে যদি ভ্যালু থাকে এটা সিলেক্ট করো, ভ্যালু থাকে ওইটা সিলেক্ট করো, বাট আমার ড্রপ ডাউনে দুইটা অপশন আছে বলে আমি ইফ এলস এর কথা চিন্তা করতে পারছি। বাট ড্রপ ডাউনে যদি আমার কান্ট্রি লিস্টটা থাকে 254টা, কোন কান্ট্রি সিলেক্ট করব? ইফ এলস কয়টা লাগবে? অনেকগুলো লাগবে না? সো আমাকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যার মাধ্যমে আমি যে কোনো একটা কিছুকেই সিলেক্ট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলছি ডকুমেন্ট ডট ফর্ম, আমাদের নাম কি, এডিট ক্যাটাগরি ডট এলিমেন্টস, এলিমেন্টসটার নাম কি, আমার এলিমেন্টসটার নাম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু, তার ভ্যালুর সাথে যদি মিলে যায় আমাদের ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাসটা। পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 আসে কাকে সিলেক্ট করে দেবে সে? পাবলিশড কে, আর ভ্যালু যদি থাকে হচ্ছে 0 তাহলে সে আনপাবলিশডকে সিলেক্ট করে দেবে। সো এই লাইনটা সিম্পল বাট খুব একটু ট্রিক্স আছে। ডকুমেন্ট, এই ডকুমেন্টের ফর্ম কোনটা? এই যে কিছুক্ষণ আগে একটা ফর্ম ডিক্লেয়ার করলাম না, আমার ফর্মটার নাম কি?
এডিট ক্যাটাগরি, এই ফর্মের মধ্যে কোনো একটা এলিমেন্ট, ডট এলিমেন্টসটার নাম কি? পাবলিকেশন স্ট্যাটাস, ডট ভ্যালু, তার ভ্যালুর সঙ্গে যদি ম্যাচ করে গিভেন ভ্যালুটা, তাহলে সেটা সিলেক্টেড হবে। এখন চেক করে দেখি, এই যে পাবলিশ সিলেক্ট হয়ে গেল না অটোমেটিক। এবার যদি আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, এবং এটা দুইটাই তো পাবলিশ, আমি মাউসকে আনপাবলিশ করি, ইনঅ্যাক্টিভ করি, এবার এডিট করতে যাই, তার মানে সে তো আনপাবলিশ, তাই না? কি দেখাচ্ছে? এই রুলসটা আমার যদি লম্বা লিস্ট হয়, আমি কিছুক্ষণ আগে বললাম, আমার যদি কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট, আমি যদি কান্ট্রি সিলেক্ট করতে চাই এডিট করতে গিয়ে, এই একই রুলস। আমার লম্বা লিস্টে 12-14টা করে স্টেট আছে, তাদেরকে সিলেক্ট করতে যাই, একই রুলস। সো জাভাস্ক্রিপ্টের তার মানে কি, জাভাস্ক্রিপ্ট ছোট ছোট ইউজ আমার অনেক কোডিং বা অনেক ধরনের পিএসপি লজিক সহজেই ইমপ্লিমেন্ট করতে কি করে দেবে? সাহায্য করবে, রাইট? সো আমরা এডিট পর্যন্ত এই মুডে আসতে পেরেছি, এখন কি করতে হবে? আপডেট করে দিতে হবে, তাই না? আমি যেটা হোমওয়ার্কে দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি রিপিট হয়ে যাচ্ছে। এটা কেন করাচ্ছি? কারণ এর পরে আরেকটা রিপিটেড জব আছে, এক্স্যাক্টলি সেম, ম্যানুফ্যাকচারার। এটা আমাদের হোমওয়ার্কে করতেই হবে, এবং এটা আমি 100% চাচ্ছি সবাই করে নিয়ে আসবে। অ্যাড করবে ম্যানুফ্যাকচারার, ম্যানেজ করবে ম্যানুফ্যাকচারার, মানে অ্যাড করার পর ভিউ করবে, এডিট করবে, ডিলিট করবে, পাবলিশ করবে, আনপাবলিশ করবে। 100% সেভ না, শুধু ডাটা সেট কি ডিফারেন্ট, টেবিলের নাম ডিফারেন্ট, মেনু লিঙ্ক ডিফারেন্ট, ফর্ম, ফাইল, পেজ ডিফারেন্ট, ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। ওই ক্যাটাগরি জায়গায় শুধু করবে নাকি, কপি করে পেস্ট করে নাম চেঞ্জ করে নেবেন না, হ্যাঁ, কারণ হজবজে হয়ে যাবে। আচ্ছা, কোথায় এইটা বাদ দিয়ে ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে ওখানে অ্যাড ক্যাটাগরি লিঙ্কটা দেবেন, দিতে পারেন। আপনি বলছেন যে ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এখানে হয়তো একটা লিঙ্ক দিলাম যে অ্যাড ক্যাটাগরি, হতেই পারে এখানেই ট্যাব থাকতে পারে, রাইট? এটা নির্ভর করবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপরে। আমাদের যেহেতু ডিজাইন এরকম আছে, আমরা এভাবে ফ্ল্যাট ইউজ করছি, করাই যেতে পারে। আইডিয়াটা খারাপ না, হ্যাঁ। উনি বলছেন ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আমি এখানে অ্যাড লিঙ্ক রাখছি একটা, আমি রাখতেই পারি, বুঝতে পেরেছেন? এই জায়গাতে আপনি অ্যাড ক্যাটাগরি রেখে দিতে পারেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কোডটা দেখাচ্ছে। সেম, এটা জাভাস্ক্রিপ্ট তো সব জায়গায় সেম। আচ্ছা, ভিডিও বাটন বাস সিলেক্ট করে দিলে স্যার কি করবে? আপডেটটা এখনো আপডেটের কাজ হয় নাই, আমাদের এডিট মোডে আসছিল ডাটাটা। এডিট মোডে আমরা দেখতেও পাচ্ছিলাম ডাটাটাকে। এখন মোবাইল বা আমি পাবলিশ আনপাবলিশ বা কোনো একটা ডেসক্রিপশন দিয়ে যখন আমি সেভ চেঞ্জ, এই বাটনটা চেঞ্জ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এডিট ক্যাটাগরি ফর্ম থেকে আমরা বাটনটাকে ফার্স্টে চেঞ্জ করে ফেলবো। আপডেট, it is year class, bootstrap class। আপডেট বাটনটা হলো, এখন বাটন ক্লাসে আমি যখন বাটনটাতে হিট করব, আমি উপরে গিয়ে হিট করার সময় বলবো যে যদি বাটনে হিট পড়ে আমি তাহলে এটাকে কি করব, সেভে না গিয়ে আমি বলবো কি, এটা আলাদা একটা ফাংশন, তাই না? তার কাছে আমি পোস্ট বাটন যদি হিট হয় তাহলে আমি পাঠাচ্ছি কি পোস্ট অ্যারেটা, আর সে মেসেজ নিয়ে আসছে, ওই মেসেজটাকে আমরা এখানে আবার ডিসপ্লে করছি।
সো অ্যাকচুয়ালি আমি যে কাজটা করবো এই মেসেজটা এখানে ডিসপ্লে না করে আমি চলে যাবো সরাসরি কোথায়, এই ম্যানেজ ক্যাটাগরিতে, রাইট? ম্যানেজ ক্যাটাগরিতেই চলে যাব আমরা। সো এখানে মেসেজটা এনে দেখানোর দরকার নেই, আর মেসেজের এই অংশটুকু আমি তো অফ করে রাখছি। সো আপডেট ক্যাটাগরি ইনফো, অ্যাডমিনের মধ্যে পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি ইনফো, আমি যে ডাটাটা পেয়েছি আমি একটা এসকিউএল লিখছি, না ডেটার মধ্যে আইডি নেই। এখানে তো আমার আইডি নেই, এখানে আমাদের তো হিডেনে রেখে দিতে হবে, তারপরে না আইডি পাঠাতে হবে। এটা আমি একটু পরে করবো আর কি, ওইটাও দেখাচ্ছি যে কখন আমাদের আইডিটা লাগছে। যে আপডেট টিবিএল ক্যাটাগরি সেট, কি কি সেট করতে হবে? ক্যাটাগরি আইডিকে আমরা চেঞ্জ করব, ক্যাটাগরি নেম। তো ইউআরএল এ আছে, ওটা এখনো আমরা পোস্টের মধ্যে যখন আছে তখন তো ঢোকায় নাই, তাই না? সো এটা আমাদের নিতে হবে সামহাউ। সো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমের মধ্যে আমরা কি পাচ্ছি? ডলার ডাটা ক্যাটাগরি নেম। ক্যাটাগরি ডেসক্রিপশনের জায়গায় আমি দিচ্ছি ডাটা ডাটা ক্যাটাগরি ডেসক্রিপশন, তারপর পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল ডাটা পাবলিকেশন স্ট্যাটাস। বাট এবার মূল যে জিনিসটা লাগবে, বলে দিতে হবে না যে কোন রোটা আপডেট হবে, বাট আমাদের ডাটার মধ্যে কি ওই আইডিটা আছে, ক্যাটাগরি আইডিটা? ডাটার মধ্যে আমাদের কি কি ভ্যালু আছে সেটা যদি দেখি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, আর আছে কি পাবলিকেশন স্ট্যাটাস। সো ডাটাতে কি আছে? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। তোমার আইডি তো কোথাও নেই, রাইট? আইডিটা কিন্তু কোথাও নেই। সো আমি যেটা করব যে আমার ক্যাটাগরি ইনফোর মধ্যে আমি আমার ফর্মটার মধ্যে ক্যাটাগরি আইডি নামে একটা ফিল্ড নিয়ে নিচ্ছি, যার ভ্যালুটাও আমি রেখে দিচ্ছি। এই ক্যাটাগরি ইনফোর মধ্যে আমার কি আইডিটা আছে না? যদি ফর্মটা দেখি, অ্যাডমিনের লাইন নাম্বার 52, এই যে আইডিটা আমার
দেখাচ্ছে, বাট আইডিটা তো এভাবে দেখালে হবে না। কি করতে হবে? আইডিকে হিডেনে রেখে দিতে হবে। আইডিটা আমার হিডেনে আছে। সো আমার হিডেনে ক্যাটাগরি আইডিটা আমি দিয়ে দিলাম। এখন আমরা অ্যাডমিন ক্লাস থেকে হোয়ার category id equal quotation data category, তাই না? এগুলো আমরা পেয়েছি। তো কি কি আসছিল? যে আমি আপডেট করলাম টিবিএল ক্যাটাগরিকে, সেট করেছি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, কন্ডিশনে বলেছি যদি ক্যাটাগরি আইডিটা এইটা হয়। এরপর আমরা মাইএসকিউএল কোয়েরিতে আমরা আমাদের যে এসকিউএলটা আছে এটাকে দিয়ে দিলাম, আপডেট হয়ে যাবে। দেন হেডারটা কি বলবো? হ্যালো, হ্যাঁ কি মেসেজটা যাবে, আবার সাথে লিঙ্কও থাকবে যদি ওই পেজে ফেরত আসতে। ঠিক আছে, আমিও যে ক্লাস করছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, আমাদের এডিটের কাজটা কিন্তু হয়েছে। এখন দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি এডিট হয়ে রিডিরেকশনে যাচ্ছে কিনা। সো আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি। আমি এটাকে যদি এডিট করতে যাই, মোবাইল আমি বলছি ক্যাটাগরি, এটা কিন্তু পাবলিশ ছিল তাই না? আমি যদি আনপাবলিশ করে দিই, রাইট, এবং আপডেট করতে বলি, এটা মোবাইল ক্যাটাগরিও আছে এবং এটা অ্যাক্টিভ ছিল, কি হয়ে গেছে? ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তখন আমি এখান থেকেও অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারছি, আবার এডিট করতে গিয়েও অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আমি করতে পারছি এবং আমি যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিতে পারছি। তাহলে এখানে এই প্রসেসের মধ্যে আমাদের প্রজেক্টের মধ্যেও কিন্তু 4টা কাজ হয়ে গেল: ডাটা রাখা, ডাটা তোলা, এডিট করা, ডিলিট করা। সো আমাদের প্রজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ, রিলেটেড যাই বলি না কেন, এক্স্যাক্টলি সেম আরেকটা পার্ট আছে, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। ওই কাজটুকু হয়ে যেতে হবে নেক্সট মঙ্গলবার ক্লাস আসার আগে। যা করবেন, আমি যে প্রজেক্টটা প্রোভাইড করব তার মধ্যে আমি আমার মতো করে করেছি। আমি যে কারো প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করে যেন দিতে পারি, যে কারো প্রজেক্ট আমি র্যান্ডম পিক করব যে যার কাছ থেকে আমি নিয়ে এই কাজটা শুরু করে দেবো। আমি পরবর্তী স্টেপে যাব। আমি যেন না বলি যে না আমি এই ডিজাইনে করি না, এই টেমপ্লেটে করি না, অন্য জায়গায় করেছি, এটা যেন আমি না শুনি। বারবার বলে দিচ্ছি, যা করবেন এটা মধ্যে করবেন। হ্যাঁ, প্রজেক্ট রিলেটেড যে কাজটা দেওয়া হবে, যেটা ক্লাস আকারে যাবে, ক্লাসের শেষ পর্যন্ত যতটুকু হয়েছে তার সাথে সেটা অ্যাড হবে, রাইট? অন্য প্রজেক্টের কাজ অন্য জায়গায়। ওকে, আমরা যখন স্টুডেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করব, আমরা কিন্তু এখন চাইলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু করে দিতে পারি, যার অ্যাডমিনিস্ট্রেটিভ, লগ ইন, মাস্টারিং এবং ফ্রন্ট এন্ড ডিজাইনটা বসিয়ে ফেলা পসিবল, তাই না?
এখন আমি আমি আমার ফ্যাকাল্টি বা আমার পেজগুলো আমি কিন্তু অ্যাড করতে চাইতে পারি। যেমন আমি ডাটাবেসে ধরেন একটা টেবিল নিলাম টিবিএল পেজেস নামে, রাইট? আমার হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, গ্যালারি পেজ আছে, ফর এক্সাম্পল সার্ভিস পেজ আছে, ইভেন্ট পেজ আছে। সেই পেজগুলোতে আমি যদি ডাটা দিতে চাই, আমি অ্যাডমিন প্যানেল থেকে পেজ রিলেটেড ডাটা দিয়ে দিব, ডাটাবেসে চলে যাবে, আমি পেজে ক্লিক করবো, এই পেজের ডাটা ডিসপ্লে করবো। আমি এতটুকু কাজ তো শুরুই করে দিতে পারি। আমি স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরবর্তীতে করি, বাট স্টুডেন্ট ফ্রন্ট এন্ড থেকে রেজিস্ট্রেশন করতে পারবে, ব্যাক এন্ডে স্টুডেন্টগুলো কী করা যাবে, ওই স্টুডেন্টগুলোকে দেখা যাবে, সার্চ করা যাবে। এটা তো করাই পসিবল, তাই না? সো আমরা ফ্রন্ট এন্ড স্টুডেন্ট রেজিস্ট্রেশন পার্টটা শুরু করি ফ্রন্ট এন্ড থেকে, আর অ্যাডমিন প্যানেল থেকে আমরা পেজগুলোর ইনফরমেশন অ্যাড করার কাজটা করতে থাকি, যাতে আমরা নেক্সট উইকে আপনাদের প্রজেক্টের কী অবস্থা সেটা জানতে পারি। আজকে কি উইকের ফার্স্ট ক্লাস না? নেক্সট সানডে ক্লাসে আমি আপনাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের যে অংশটুকু দেখতে চাচ্ছি, আমার অ্যাডমিন প্যানেল রেডি, লগ ইন হয়, লগ আউট হয়, সিকিউরিটি আছে, পেজ অ্যাড করা যায়, ওই পেজগুলো ফ্রন্ট পেজে, হোম পেজে, মানে হোম পেজের কন্টেন্ট আমি অ্যাডমিন থেকে দেখতে পারি, চেঞ্জ করতে পারি, অ্যাবাউট পেজের কন্টেন্ট অ্যাডমিন থেকে দেখতে পারি, চেঞ্জ করতে পারি, কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট হোম পেজ দেখতে পারি, আবার অ্যাডমিন থেকে এটা চেঞ্জও করা যায়। তার মানে কি, আমি যদি 3টা পেজ থাকে 3টা পেজ আমি ডাইনামিক্যালি কি দেখতে পাচ্ছি এবং আমি ম্যানেজও করতে পারছি, তাই না? আমি যদি বলি কন্টেন্ট ম্যানেজমেন্ট, ক্লিক করলাম, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আবার এডিট দিলাম, চলে আসলাম, আমি এডিট করে দিলাম, ওইটা আমার ফ্রন্ট এন্ডে বা হোম পেজে গিয়ে দেখা গেল। বিষয়টা ক্লিয়ার যে আমি এতটুকু অংশ আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। অ্যাডমিনের করতে পারেন, বাট ফ্রন্ট এন্ডের জন্য স্কুলের ওয়েবসাইটের মতো হতে হবে। বলেন আমার একটা টেবিল লাগবে না? আমার হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজের ডাটাগুলো রাখার জন্য কি আমার একটা টেবিল মেনটেন করতে হবে? আমার যদি 5টা লিঙ্ক থাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এফএকিউ, গ্যালারি, সো গ্যালারির জন্য আমরা আলাদা টেবিল নিব পরে, যখন ইমেজ আপলোড করা শিখবো, তাই না? বাট এটা পরে। বাট এই 4টা পেজের কন্টেন্ট তো ফিক্সড, টেবিলের একটা রোতে আমি দিয়ে দিতে পারি না? পারি তো? হ্যাঁ, ডাটাবেস থেকে আসবে। আমি আমার হোম পেজ আছে, আমার কন্ট্যাক্ট পেজ আছে, আমার সার্ভিস পেজ আছে, আমার কি আছে, অ্যাবাউট পেজ আছে, এই পেজের কন্টেন্ট আমি যে কোনো সময় চেঞ্জ করে জানা ফেলতে পারি অ্যাডমিন থেকে, স্কুলের ওয়েবসাইট হোক। বাট আমার স্কুলের অথরিটি যখন চাইবে হোমে যে কন্টেন্টটা আসার সেটা চলে আসবে। অ্যাবাউট পেজের কন্ট্যাক্ট আমি কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছি, আমি আমার কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি, এর জন্য কি আমাদের একটা টেবিল লাগবে না? এত 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 পেজের যে ডাটাগুলো আমাকে রাখতে হবে একটা টেবিলের মধ্যে তো রাখতে হবে। সো কনসেপ্টটা হচ্ছে এরকম, মনে করেন এটা তো আমার হোম, তাই না? এটা আমার সাইট, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমি 3টা পেজ নিয়ে আগাচ্ছি। হোমে আসলে হোমে লাইক এখানে প্যারাগ্রাফ আছে, এখানে প্যারাগ্রাফ আছে, এখানে প্যারাগ্রাফ আছে। হ্যালো, সম্ভবত ট্রাঙ্ক এইচটিএম এর মাধ্যমে এক্সিকিউট হয় না, মানে ট্রাঙ্কে যদি ডাটা করে এইচটিএমের মধ্যে যদি কোডগুলো থাকে, এগুলো শুধু কোডগুলো কমিট আর আপডেট এগুলোই করা যায়, সাইট এক্সিকিউট করা যায় না। ওখানে ইয়েটা পায় না, মানে কী বলে, সার্ভারের যে এনভায়রনমেন্ট, জ্যাম সার্ভারের যে এনভায়রনমেন্ট, ওইটার ভিতরে থাকে না। না, আমরা তো লোকাল ইউআরএল দিয়ে চালাতাম, আর কোডগুলো নিলাম হচ্ছে ট্রাঙ্ক। হ্যাঁ, অবশ্যই কমিট করে দেবে। এবং আমরা নর্মালি যেটা করতাম, আমাদের যখন পরবর্তীতে ডোমেন দিল তখন যেটা করতাম, 2 জায়গায় রাখতাম। একটা হচ্ছে যেটা কমিট, সেটা আমরা সবগুলো কমিট করে দিয়ে দিতাম সার্ভারে, আর যে ফাইলগুলো চেঞ্জ হয়েছে ওটা লিখে রেখে লাইভে আমাদের এফটিপি ছিল, এফটিপির মাধ্যমে আপডেট করে দিতাম। আর আচ্ছা, আমি আজকে ক্লাসে যাবো তো বুঝতে পারবো, উনি বুঝতে পারবেন।
আলোচনা বলে আসছি তো বলেটা শেষ করে আচ্ছা দেখেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট পেজে আমার হোম পেজে এই কন্টেন্ট গুলো আছে বাট এটা দেয়া হয়েছে কোথায় হোম পেজে কি থাকবে হোম পেজের কি টাইটেল থাকবে না হ্যাঁ হোম পেজের টাইটেল থাকবে হোম পেজের এই কন্টেন্ট গুলো আমি যদি টেক্সট এরিয়া দিয়ে দিই আমি ক্যাটাগরি টাইটেল দিয়েছি বা ক্যাটাগরি নেম ওটা ডিসপ্লে করছি কোথায় ক্যাটাগরি নেম হিসেবে আর ডেসক্রিপশনের মধ্যে যা লিখবো সেটা চলে আসবে কোথায় লাইক হোমের মধ্যে বোঝা যাচ্ছে সো আমার ডেটাবেসটা হবে এরকম যে ডেটাবেসে কলামগুলো থাকবে ফার্স্টের কলামটা হচ্ছে আইডি সেকেন্ড কলামটা হচ্ছে টাইটেল থার্ড কলামটা হচ্ছে টাইপ এটা একটা ইন্টারেস্টিং ফিল্ড আর 4 নম্বরটা হচ্ছে ডেসক্রিপশন টাইপ মনে করেন আমি ড্রপ ডাউনে কি আছে আমি আমার পেজ কয়টা আমার পেজ 3টা তার মানে আমার 3টা পেজ ফিক্স না আমার 3টা পেজ সো আমি যখন আমার ফর্ম বানাচ্ছি ফর্মের ভিতরে আমি এখানে বলছি টাইটেল ঠিক আছে পেজ কন্টেন্ট এটা ড্রপ ডাউন লাইক আমি বলছি হোম আমি বলছি অ্যাবাউট আমি বলছি কন্ট্যাক্ট ড্রপ ডাউনে কি আছে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা কি হিসেবে বুঝবে টেক্সট এরিয়া সেভ হ্যাঁ আমার ডেটাবেসটা কি আছে আইডি টাইটেল টাইপ আর ডেসক্রিপশন মনে করেন হোমের টাইপ কত 1 অ্যাবাউট এর টাইপ 2 কন্ট্যাক্টের টাইপ 3 সো আমি যখন টাইটেল লিখলাম ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম হোম আর এখানে যখন কন্টেন্ট দিলাম তখন এই ফিল্ডের মধ্যে এসে 1 টাইটেলটা হচ্ছে এই টাইটেলটা টাইপটা কি বসবে 1 আর হোম ডেসক্রিপশন তারপরে যখন আমি তো একটা পেজের জন্য একাধিক কন্টেন্ট দিব না যদি আমি হোম আরেকবার দেই তাহলে কি হয়ে যাবে রিপিটেড হয়ে যাবে আমি কোন হোমের ডাটাটা তুলবো যদি দিতেই হয় তাহলে কি হয়ে যাবে এর উপরে আপডেট হয়ে যাবে ওভাররাইট হয়ে যাবে রাইট আমরা 3টা কন্টেন্ট অ্যাড করব তার মানে এই পেজে কয়টা কন্টেন্ট থাকবে মাত্র 3টা রো হোমের জন্য একটা রো অ্যাবাউটের জন্য একটা রো আর কন্ট্যাক্টের জন্য একটা রো বিষয়টা ধরা গেছে টেবিলের ফিল্ডের নাম কি আইডি টাইটেল টাইপ আর ডেসক্রিপশন যখন আমি হোমে ক্লিক করব আমার টাইপটা কত ধরবো 1 তার টাইটেল নিয়ে যাব তার ডেসক্রিপশন তাই না আমি যদি দেখি টাইপ 2 সেটা কি আমার অ্যাবাউট আর টাইপ 3 আমার কন্ট্যাক্ট আমি যখন ডেটাবেসে সেভ করেছি সেগুলো তুলে এনে এডিট করতে পারবো না যে কোনো সময় এই যে সিম্পল ডাইনামিক সাইটের কনসেপ্ট আমি এতটুকু চাচ্ছি যে আপনি অ্যাডমিন থেকে হোমের কন্টেন্ট দেন অ্যাবাউটের কন্টেন্ট দেন আর কন্ট্যাক্টের কন্টেন্ট দেন এটা এডিট ডিলিট করার অপশন রাখেন আর হোম পেজ ক্লিক করলে হোমের কন্টেন্ট আসবে অ্যাবাউট পেজ ক্লিক করলে অ্যাবাউট পেজের কন্টেন্ট আসবে আর কন্ট্যাক্ট পেজ করলে কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট আসবে তাই যে হোমের তো 3টা প্যারা দিতে আলাদা আলাদা টাইটেল থাকে তখন টাইটেল গুলো দিয়ে এটা তো টেক্সট এরিয়ার মধ্যে বসবে তাই এটা একটা ফিল্ডে আমরা শো করব তখন আবার আলাদা আলাদা করে বসাবো এটা আমার ডিলিট করতে এটা এখানে আপনার এডিটর আমি যখন বসাচ্ছি সেভ করছি দেখেন আমি যদি আমার ক্যাটাগরি ইনফরমেশনটা এই জায়গায় এই এডিটরের মধ্যে 10টা হেডার এবং 10টা প্যারাগ্রাফ এই ডাটাবেস ওভাবেই থাকবে আর তুলে দেখাবো তখন ওভাবেই তো দেখাবো আমি তো এডিটর দিয়ে দিব টেক্সট এরিয়ার এডিটরের মাধ্যমে দিব বুঝেন নাই এখনো বোঝেন নাই যে মনে করেন এখানে কি আছে প্যারার হেডার আছে না
যদি এখানে পেস্ট করি, হ্যাঁ ডেসক্রিপশন কি টেক্সট দেয়া আছে? হ্যাঁ ডেসক্রিপশন তো আমার টেক্সট, আমি যা ইচ্ছে তাই এখানে দিতে পারি, ইমেজও দিতে পারি প্রয়োজনে। তো আমি যখন এভাবে সেভ করব, যখন এই ডেসক্রিপশনটাতে আমার হোম পেজে এনে ডিসপ্লে করবো, এভাবেই ডিসপ্লে করবে। হেডার এখানে দিয়ে দিয়েছেন, প্যারা এখানে দিয়ে দিয়েছেন না, ওইটা ওভাবেই ডেটাবেজে সেভ হয়ে যাবে। কন্টেন্ট থেকে যখন তুলবে ইমেজও সেভ হবে, ইমেজের পাথটা সেভ হয়ে যাবে। হ্যাঁ এখানে ইমেজের পাথটা সেভ, যদি কোথাও থেকে কপি করে আনেন তখন এই পাথটা চলে আসবে, সার্ভার পাথটা। বুঝতে পারছেন? আমরা লাইক প্রথম আলো থেকে কপি করলাম, ওই ইমেজটার পাথ কিন্তু থাকবে কোথায়? প্রথম আলো। বাট ইমেজ আপলোডিং আমরা শিখবো, এটা ডিফারেন্ট থিংস। বাট আপনি কিন্তু এভাবে যত কন্টেন্ট দেবেন, আপনার হোমে যদি 10টা প্যারাগ্রাফ থাকে, হেডার থাকে, সো ওটা তো ওই পুরো কন্টেন্টটাই আমার টেক্সট এরিয়ার মাধ্যমে আমাদের টেক্সট ফিল্ডের ডাটাতে ডেসক্রিপশন আকারে সেভ হয়ে যাবে। এই ডেসক্রিপশনটা আমরা জাস্ট হোমের ওখানে এনে ইকো করে দিব, দ্যাটস অল। ফন্ট কি মানে সেমটা ডিএমজি করে করতে? এটার ফন্ট ইউজ হবে সিএসএস ফন্ট, ফন্ট এন্ডের জন্য যে সিএসএস দেওয়া আছে সেটা। সাপোজ স্যার এখানে দিলাম স্যার এই স্যার আমরা তো এখন স্যার ডাটাবেস থেকে স্যার হোম পেজে এখন দিয়ে শিখি না, যদি এটা থেকে শিখে আমাদের আপনাদের দু এক ক্লাসের মধ্যে তো শেখা হবে ওইটা। স্যার সাপোজ এখানে ডাটাবেস সেভ করব, আমি এটা প্রোডাক্ট প্যারাগ্রাফে নিয়ে নিলাম, প্যারাগ্রাফ ফন্ট সরি 12 কোনটা মানে হেডার পাচ্ছি না, ওইটা ওভাবেই ম্যানেজ করতে হবে, যেটা লাইক এটা এখানে এসে আমার কন্টেন্ট ডিসপ্লে করবে। অল্প অল্প করে কেন নিতে হবে? আপনার ডেটাবেজে যেভাবে আছে আপনি সেভাবেই নেবেন। একটু দেখেন, আমি যখন কপি করে এনেছি, এখানে সোর্স কোড দেখা যাচ্ছে, এই যে আইডি ট্রেনিং, এটা কি হিসেবে আছে? এটার হিসেবে আছে, এটা তো ডেটাবেজে থাকবে এই হিসেবে। তাহলে স্যার আমি ফুল প্যারাগ্রাফে দিলে হেডার শো করবে স্যার? কেন করবে না? এটা তো কি হিসেবে আছে? এটা তো কোড হিসেবে ডেটাবেজে যাচ্ছে, ডেটাবেজে যাবে কোডিং, আর ফ্রন্ট এন্ডে যখন তুলবেন কোডগুলো কি এক্সিকিউট হয়ে যাবে না? আপনি যখন সেভ করবেন তখন এভাবেই লিখতে হবে। মনে করেন আপনি সেভ করছেন যখন কোনো একটা জিনিস, কনফিউশন ক্রিয়েট করেছে, যে লাইক আমি এই যে আমি কোনো একটা জিনিস মনে করেন আইটি ট্রেনিং, এই কথাটাকে, এটা তো নর্মাল টেক্সট হয়েছে তাই না? তো এখানে এই যে হেডার আছে না, আমি বলছি হেডার 3, এটা কি অটোমেটিক বড় হয়ে গেল না? সোর্সে গিয়ে দেখেন এখানে হেডার 3 বসে গেছে। ডেটাবেজে সেভ হবে কি এইটা? আমি যেভাবে এখানে গুছিয়ে রাখবো সেভাবেই ডেটাবেজে যাবে। আর ওই ডেটাবেজের ডাটাটা যখন আপনি HTML এর ফন্টে ইকো করে দেবেন, HTML এক্সিকিউট হয়ে আপনার সুন্দর আউটপুট জেনারেট হবে। আপনি হেডার যেভাবে দিতে চান, প্যারাগ্রাফ যেভাবে দিতে চান, সেটা এখানে আপনি লিখে দেবেন। মানে আমি কিভাবে দেখতে চাচ্ছি সেটা এই বক্সটার মধ্যেই শো করতে হবে। এই জন্যই তো এডিটরগুলো দেওয়া হয়, বোঝেন না? এডিটরগুলো কেন দেওয়া হয়? যাতে আমি পেজের কন্টেন্টগুলো গুছিয়ে লিখতে পারি। আমার হোম পেজে যে কন্টেন্টটা যাবে সেটা যেন আমি গুছিয়ে অর্গানাইজ করে এখানে লিখে সেভ রাখতে পারি। আর আমি যদি ওই কন্টেন্টগুলো চেঞ্জই না করতে পারি, আমার ডাইনামিক সাইট হয়ে কী লাভ? আমার ওই কন্ট্যাক্ট চেঞ্জ হয়েছে, ডেভেলপার্সের কাছে যাও। হোম পেজের কন্টেন্ট চেঞ্জ হয়েছে, ডেভেলপারদের কাছে যাও, কোডে চেঞ্জ করতে হবে। হবে? ক্লায়েন্ট আপনার সফটওয়্যারই নিত না, ঠিক আছে? তো এটা করা যায় না, তাহলে এটা কি বানাইছো? যাও নিয়ে যাও, গরু ছাগল কি বানাইছো? হ্যাঁ, কেন আসবে ডেভেলপারদের কাছে? ডেভেলপার কি মাগনা করে দেবে? আমার যখন দরকার তখন করে দেবে? তাহলে আমি যখন বানাচ্ছি আমাকে ওইটাই বানাই দাও যেটা দিয়ে আমার সুবিধা হবে। বুঝতে পেরেছেন? কিছুটা বোঝা গেছে তো না? টাইটেলের মধ্যে আমার হোম পেজের টাইটেলে যে টাইটেলে ধরলে কি আসে? টাইটেল, হ্যাঁ, ওই টাইটেলটা সেভ হয়, স্টাইলও সেভ, হ্যাঁ স্টাইলও থাকে, যা দেবেন তাই থাকবে এখানে। বুটস্ট্র্যাপ, উইদাউট বুটস্ট্র্যাপ ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি এডিটর ইউজ করতে চান, টাইনিএমসি জাভাস্ক্রিপ্টের একটা এডিটর আছে, ওটা PHP কোডিগনেটর ইউজ হয়। সিকি এডিটরও বেশ ভালো, বাট ওটাও জাভাস্ক্রিপ্ট বেস।
বাট বেটার হচ্ছে টাইনি এমসিতে যাবেন, অনেক ফাস্টার এবং ম্যাক্সিমাম এডিটিং টুলগুলোই সেখানে আছে। স্যার এটাও একটা প্লাগইন, বুস্টার এবং এটা নেই। হুম ইন্টারনেট কত হুম নাম কি বলেন স্যার? টাইনি এমসি। ওটা কি ইমেজ আপলোড দিয়ে আচ্ছা ইনবিল্ড আছে, ইমেজ আপলোডের ওটাও করা যায় এখানে, দেখতে হবে একটু। পেজের যে কনসেপ্ট মানে তো ওয়ার্ডপ্রেসের এখন ইজি ডেটা হুম আমি থেকে পেজ যে এক্সাম্পলটা ক্রিয়েট করতে অ্যাড্রেস হুম এসএমএস ওয়ার্ডপ্রেস পেজ অ্যাড করা পেজ অ্যাড করা যায়, পেজ এডিট করা যায়, ওই কনসেপ্ট ওই রকমই। মনে করেন আমি যে পেজগুলো বানিয়েছি সেই পেজগুলোর আমি ডাইনামিক করতে চাচ্ছি, ওয়ান লেয়ার পর্যন্ত, আমার ড্রপ ডাউন হবে না, ড্রপ ডাউন মেনুতে করতে গেলে একটু জটিলতা আসবে, বাট ওয়ান লেয়ার মেনু যে লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, এগুলো আমার অ্যাডমিন প্যানেল থেকে আসবে, আমি ওই নামগুলো মেনুর নামগুলোও চেঞ্জ করতে পারি। তাহলে ডেটাবেজের ফিল্ডের নাম আমাকে বলে দিতে হবে না, যে মেনু নেম, ঠিক আছে, সেটাও করা। বাট আমি সেটা কিন্তু বলি না, আমি ফিক্স করে দিয়েছি 3টা মেনু, হোম, অ্যাবাউট আর কন্ট্যাক্ট, সহজ করে দিয়েছি। আচ্ছা, এখন যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটা তো কভার হয়েছে, যে অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরির এই পোর্শনটা ডান। আমাদের এখন যে কাজটা করতে হবে, আপনাদের হোমওয়ার্কে যেটা দেয়া হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, মানে অ্যাড ম্যানুফ্যাকচারার আর ম্যানেজ ম্যানুফ্যাকচারার, রাইট? সো ম্যানেজ ম্যানুফ্যাকচারের মধ্যে থাকবে পাবলিশ, আনপাবলিশ, এডিট আর ডিলেট, আর অ্যাডের বেলায় শুধু ডাটা সেভ। সো ক্লাসে করতে হবে শুধু ডাটা সেভ করাটা, আর বাসায় থেকে করে নিয়ে আসতে হবে ম্যানেজের কাজটা আগামী ক্লাসের জন্য। এখন ম্যানেজ ক্যাটাগরি বা অ্যাড ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার অ্যাড করার কাজটা শুরু করেন। আপনি পেন ড্রাইভ নিয়ে আসেন। আর আরেকটা ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেকেন্ড যে ডিজাইনটা সেটা ইউজ করবো, যে সাইডে আমার ক্যাটাগরি লিস্ট আছে, ম্যানুফ্যাকচারার লিস্ট আছে, হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স 2। সো ফ্রন্ট এন্ডের জন্য ইন্ডেক্স 2টা নিয়ে নেবেন। ইন্ডেক্সটা নিয়েছি না আমরা, ইন্ডেক্সটা বাদ দিয়ে ইন্ডেক্স 2টা নিব। তাহলে কালকে এখান থেকে একজন কি পেন ড্রাইভটা নিয়ে গেছে? আপনার কি আজকে বিকেলে ক্লাস আছে? এটা কতদিন পর্যন্ত চলবে আপনার ক্লাসটা? আসে না, 7 তারিখ সর্বোচ্চ আর কি। 6 তারিখ আজকে পর্যন্ত ছিল, আমার পর্যন্ত ছিল, কিন্তু এখনো মানে আমার নোটিশ পাইনি ক্লাস হবে না, এরকম